এই ভিডিওতে আমি যা বলতে যাচ্ছি সেটা আমি আমার পরবর্তী প্রজন্মকে জানাতে চাই। মিডল ক্লাস ট্র্যাপ আপনাকে ভুলবশত দেওয়া হয়নি, আপনাকে গরিব রাখার জন্যই এটা বানানো হয়েছে। এর সম্পূর্ণ প্রমাণ আমি দেব, আর সঙ্গে জানাবো কিভাবে আপনি এটা ভাঙতে পারবেন। এই ভিডিও বানানোর সময়, রিসার্চ করার সময় আমার বিস্ময় হয়েছিল আর করুণাও লেগেছিল। যতটা দুঃখ আপনাকে এই ভিডিও দেখতে গিয়ে হবে যে আপনাকে গরিব রাখার জন্য ব্রেন ওয়াশ করা হয়েছে, তার থেকেও বেশি আনন্দ আপনি এই ভিডিওর শেষে অনুভব করবেন। কারণ তখন বুঝবেন আপনি আপনার পরিবারের প্রথম মানুষ হবেন যিনি এই মিডল ক্লাস ট্র্যাপ ভাঙবেন। ডিসক্লেমার: এই ভিডিওতে আমি তিক্ত কথা বলার ঝুঁকি নিয়েছি, তাই যদি আপনার পকেটে টাকা না থাকে তবে আমার উপর রাগ করার পরিবর্তে, কমেন্টে গালাগাল দেওয়ার পরিবর্তে দয়া করে সেই রাগ আপনার কাজে ঝাড়ুন। ফাইট ক্লাব মুভির একটি দৃশ্য আছে। মিডল ক্লাস মানুষ সেই জিনিস কিনবে যার তার দরকার নেই, সেই টাকায় যা তার কাছে নেই মানে ঋণ নিয়ে, আর সেই সব লোককে ইমপ্রেস করার জন্য যাদের আসলে কোনো গুরুত্বই নেই। আর সেই ঋণ শোধ করতে করতে সে সারা জীবন এমন কাজ করবে যা তার ভালো লাগে না। মিডল ক্লাস মানুষ বাইরের লোক, সে শুধু জিএসটি, ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স দেয় না, এগুলো তো ছোটোখাটো ট্যাক্স। সে আত্মীয় স্বজন ও সমাজের সামনে শো অফ করার জন্য একরকম ট্যাক্স দেয়। টাকা সময়ের মতোই, অপচয় করার সময় কিছু বোঝা যায় না, কিন্তু হিসাব করলে বিশ্বাসই হয় না এত খরচ হয়ে গেছে। আজ আমরা কথা বলবো মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হবার 4টি কারণ নিয়ে। এই 4টি জিনিসের কারণেই মানুষ গরিব রয়ে যায় এবং কখনোই বের হতে পারে না। রিসার্চ করতে গিয়ে জানা গেল শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন সিস্টেম এমনভাবে তৈরি হয়েছিল যাতে মানুষকে গরিবই রাখা যায়। একই সাথে আমি সমাধানও বলবো অবশ্যই। সবার আগে যে পয়েন্টটা আসে সেটা হলো এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা। শিশুরা জন্মের পর মাত্র 2 বছর বয়সে কাঁচা মস্তিষ্ক নিয়ে স্কুলে যায়। তারপর তারা 20 বছর সময় দেয় জীবনের 1/3 অংশ। এই শিক্ষা ব্যবস্থা প্রায় 200 বছর পুরনো, যা পারস্য থেকে এসেছে। ঘটনা 1800 সালের। নেপোলিয়ন পারস্যকে বারবার হারায়। তখন পারস্যের নেতারা আর আর্মির লোকেরা ভেবেছিল আমরা বারবার হারছি কেন। তারা কারণ খুঁজে বের করল, কারণ আমাদের সৈন্যরা স্বাধীনভাবে খুব বেশি ভাবে, তারা নিজেদের নিয়ে ভাবে, তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে, তারা ফ্রি থিঙ্কার্স, আর এটাই আমাদের হারার বড় কারণ। তখন তাদের ডিসিপ্লিনে আনার জন্য, আজ্ঞাবহ বানানোর জন্য, যাতে তারা শুধু কথা মেনে চলে, একেবারে দাসের মতো একটা সিস্টেম বানানো হয়। এই সিস্টেমের নাম দেওয়া হয় স্কুলিং সিস্টেম, যাকে বলা হয় ফ্যাক্টরি মডেল স্কুল। প্রথমবার এটি তৈরি হলো। তারপর 1900 সালের কাছাকাছি সময় এলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। বিশাল বিশাল ফ্যাক্টরি তৈরি হতে লাগলো। ফ্যাক্টরির মালিকদের দরকার হলো এমন কর্মচারী যারা আদেশ মেনে চলবে আর চাকরের মতো কাজ করবে। আর তখন কর্মচারী তৈরির সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল, যেটা পারস্য 1800 সালের কাছাকাছি বানিয়েছিল। তখন সেই স্কুলিং সিস্টেম থেকেই মানুষকে কর্মচারী বানানো শুরু হলো। কারণ সেই সময়ের ফ্যাক্টরি মালিক, আরবপতি, ক্যাপিটালিস্টরা এমন কর্মীরই ডিমান্ড করছিল। জন ডি রকফেলার, যিনি তখনকার পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ছিলেন, তিনি এই সিস্টেমকে অর্থ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আই ডোন্ট ওয়ান্ট থিঙ্কার্স, আই ওয়ান্ট ওয়ার্কার্স। আমি চিন্তাবিদ চাই না, আমি কর্মী চাই। আমাকে এমন লোক দাও যারা দাসের মতো কাজ করবে। কারণ বড় বড় ক্যাপিটালিস্টরা স্বাধীন চেতা মানুষ চাইতো না, না হলে মানুষ সিস্টেমের বিরুদ্ধে যাবে, নিজে কিছু ভাববে। আজও পর্যন্ত পৃথিবীর সব জায়গায়, ভারতের মধ্যেও এই একই ফ্যাক্টরি মডেল স্কুল চলছে, যেখানে শিশুকে কাঁচা মালপত্রের মতো স্কুলে পাঠানো হয়, তারপর তাদের ঠুকে ঠাকিয়ে ডিসিপ্লিনে আনা হয়, আর শেষে তাদের কর্মী বানিয়ে কোম্পানিতে পাঠানো হয়। এই কারণেই আপনি দেখবেন সিস্টেমে ফাইন্যান্স লিটারেসি পড়ানো হয় না, ট্যাক্সেশন, ব্যবসা বাণিজ্যের জ্ঞান শেখানো হয় না। একজন মানুষ দিনে প্রায় 35,000টা সিদ্ধান্ত নেয়, কিন্তু কোনো স্কুল শেখায় না কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, শেখায় না নিজের আইডিয়া কিভাবে উপস্থাপন করতে হয়, শেখায় না কিভাবে কথা বলতে হয়, কিভাবে নেগোশিয়েট করতে হয়। তাহলে কিভাবে একজন মিডল ক্লাস মানুষ এই ট্র্যাপ থেকে বের হবে যদি 20 বছরের পড়াশোনার পরেও এসব না শেখানো হয়? কোনো শিক্ষা ব্যবস্থা আপনাকে মিডল ক্লাস থেকে বের হওয়ার রাস্তা শেখায় না, এটা আপনাকেই করতে হয়। আপনি দুনিয়ায় নজর দিন, সবাই সেলফ টট, নিজে শিখেছে। যেমন রকেট সায়েন্স মতো কঠিন বিষয়ও যদি কেউ নিজে শিখে নিতে পারে, সে হলো ইলন মাস্ক। রকেট সায়েন্স পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি। তিনি যদি সেটা নিজে শিখে নিতে পারেন, আর তিনি নিজেই বলেন
তুমি দুনিয়ায় যে কোনো কিছু নিজে থেকে শিখতে পারো, তোমার কলেজ ডিগ্রির দরকার নেই। তার কথায়, ইউ ডোন্ট নিড কলেজ টু লার্ন স্টাফ, এভরিথিং ইজ বেসিক্যালি অ্যাভেলেবল ফর ফ্রি। এখন কেউ বলতে পারে, ডাক্তার, সিএ, লয়ার এগুলো তো কোথাও গিয়ে শিখতেই হয়। তাহলে উত্তর হলো হাইব্রিড করো, কলেজে যাও, ডিগ্রি নাও, এগুলো সব করো। কেউ ডাক্তার হতে চাইলে বাড়িতে বসে ডাক্তার হবে না, এটা তো স্পষ্ট। কিন্তু পড়াশোনার পাশাপাশি আসল থিঙ্কার হও, ক্রিটিক্যাল থিঙ্কিং শিখো। কম্পিউটার সায়েন্স নিয়েছো, তাহলে সফটওয়্যার বানানো শিখো। শুধু বসের কথা শোনা এক রোবট হয়েও না। যদি এমবিএ করেছো, তাহলে ব্যবসা করার বুদ্ধি শিখো, রিয়েল ওয়ার্ল্ড থেকে শিখো। শুধু 4,000 টাকা বেতনে ম্যানেজার হয়েও না। সমাধান 2, সেলফ টট হও। তুমি দুনিয়ার যে কোনো স্কিল নিজে শিখতে পারো। জশ কফম্যান তার 20 আওয়ার্স ফর্মুলা দিয়েছেন। তিনি বলেন, তুমি মাত্র 20 ঘন্টায় দুনিয়ার যে কোনো স্কিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শিখতে পারো। তিনি নিজের বক্তব্যেতেও এটা প্রমাণ করেছেন। 20 ঘন্টায় তুমি যে কোনো বিষয় শেখার সবচেয়ে প্রয়োজনীয় দিক আয়ত্ত করতে পারো। সমাধান 3, মার্কেটে নতুন কিছু আসলে সেটাকে অ্যাডপ্ট করতে শেখো, কাজে লাগাতে শেখো। আসল শিক্ষা স্কুলের বাইরে। নিজেকে সারা জীবনের ছাত্র মনে করো। এখানে কারোর বস নেই, কোনো প্রিন্সিপাল নেই, কোনো টিচার নেই। সবচেয়ে বড় বস হলো মার্কেট, সবচেয়ে বড় বস হলো কাস্টমার। পৃথিবীতে একটাই রুল চলে, ডিমান্ড আর সাপ্লাই। যদি তুমি ডিমান্ড বুঝে অন্য সবার থেকে ভালো সাপ্লাই দাও, তাহলে টাকা তোমার কাছেই আসবে। আর আমরা জানি, ক্যাশ ফ্লো ইজ দ্য কিং। আসল আনন্দ ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সে নয়। অ্যাকাউন্ট ব্যালেন্স দেখার জন্য আছে, ডিগ্রির শতাংশ দেখার জন্য নয়। চতুর্থ সমাধান হলো, অল্প বয়সেই 16, 17, 18, 19, 20 বছর বয়সেই বুঝে নিতে হবে টাকার কাজ করার ধরনটা। রিচ ড্যাড পুয়ার ড্যাড, দ্য সাইকোলজি অফ মানি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, হাউ টু থিঙ্ক লাইক লিওনার্ডো দা ভিঞ্চি, এরকম আরও অনেক বই আছে। খুঁজে বের করো, পড়ো। ইউটিউব, ইনস্টাগ্রামে এমন সব পেজ ফলো করো যেগুলো সত্যিকারের জ্ঞান দেয়, যেগুলো টাকার দুনিয়ার প্র্যাকটিক্যাল জ্ঞান শেখায়। এখানেই শিক্ষা অধ্যায় শেষ। এবার আমরা এর বাইরে বেরোচ্ছি। এখন দ্বিতীয় কারণের দিকে আসি। আর এই দ্বিতীয় কারণটা আমি সবচেয়ে আক্রমণাত্মকভাবে বলতে চাই, কারণ এই একটি জিনিসের জন্যই অনেক বুদ্ধিমান, হুঁশিয়ার মানুষও 35-40 বছর বয়সে এসে ভীষণ আফসোস করে যে আমি ভুলটা করে ফেলেছি। সবচেয়ে বেশি যদি কিছু মানুষ পিছিয়ে পড়ে টাকা কামানোর দৌড়ে, ধনী হবার দৌড়ে, মধ্যবিত্তের ফাঁদ থেকে বের হবার দৌড়ে, তবে সেটা হলো তারা মনে করে দুনিয়ার সবখানেই তাদের থাকতে হবে, সব জায়গায় অ্যাক্টিভ থাকতে হবে। কোনো বন্ধু ডাকলো, কোনো পরিচিত ডাকলো, কলেজে পার্টি হলো, কোথাও ইভেন্ট হলো, সবাই ছুটে যায়। তুমি বলবে আমার বিল্ড মোড অন আছে, অথবা আমার ওয়ার্ক মোড অন আছে, যাই নাম দাও না কেন। আসল কথা হলো তুমি কিছু তৈরি করার, কিছু করার মধ্যে ব্যস্ত আছো। আমি নিজেই স্ক্রিপ্ট লিখেছি তখনও, যখন আমার গলিতে বিয়ে হচ্ছিল। আমার এক কাছের আত্মীয়র বিয়ে ছিল, পুরো বাড়ি খালি হয়ে গিয়েছিল। রাতের সময় ভীষণ ফোমও হচ্ছিল, বুকের ভেতর পর্যন্ত একটা অস্থিরতা হচ্ছিল। তবু আমি স্ক্রিপ্ট লিখতে থাকলাম। আজ মনে হয় ভালোই হয়েছে আমি সেই আনন্দগুলো মিস করেছি, কারণ যদি আমি সেগুলো মিস না করতাম, তবে আজ যা করছি সেটা মিস হয়ে যেত। কিছু না কিছু তুমি যে কোনো অবস্থাতেই মিস করবে। প্রশ্ন হলো কি মিস করবে, সেটা তোমার সিদ্ধান্ত। যারা আর্থিকভাবে ভেঙে পড়েছে তাদের দেখবে সব জায়গায় তারা অ্যাক্টিভ। চাঁদে ফাংশন রাখলেও যাবে তারা। ফোন করলে বলবে হ্যাঁ অবশ্যই আসবো, আপনি ডেকেছেন, না যাব কেন? কিন্তু তাদের নিজের রুমে থাকা টেবিল চেয়ারে বসে কাজ করার সাহস তাদের হয় না। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূর হাঁটতে রাজি, কিন্তু সরাসরি না বলতে শেখেনি। বলো ভাই আমার বিল্ড মোড অন আছে, আমার একটা মোড অন আছে, দয়া করে আমাকে সাপোর্ট করো, এটা আমার কেরিয়ার, আমার জীবন, আমি এখন আসতে পারবো না, পরে নিশ্চয়ই আসবো ফুল মোডে। যদি এতটুকু কথাও কাউকে বোঝাতে পারো। ধনী লোকরা সহজে খুঁজে পাওয়া যায়, কিন্তু পৌঁছনো কঠিন। সহজে পাওয়া যায়, পৌঁছনো কঠিন। তাদের সম্পর্কে কিছু জানতে চাইলে সার্চ করলেই ধরা যাবে। তারা সহজে মেলে, কিন্তু কাছে পৌঁছনো যায় না। কোনো সাধারণ মানুষ তাদের কাছে রিচ আউট করতে পারে না। এখনই তাদের ফোন করে 1 ঘন্টা সময় আপনি পাবেন না। তারা তাদের সময় রক্ষা করে। যদি আপনি আপনার সময় রক্ষা না করবেন, হ্যাঁ হ্যাঁ বলে সব জায়গায় অ্যাক্টিভ থাকবেন, তাহলে একদিন এমন কোনো ধনী ব্যক্তি যিনি নিজের সময় রক্ষা করেন, তিনি আপনাকে হায়ার করবেন না, কাজে নেবেন না। কেউ যদি আমার কাছে আসে এবং বলে শাকিল আমাকে ইন্টারনেট থেকে টাকা আয় করার উপায় বলো, ইউটিউবে কিভাবে করা হয় বলো, আমি সব বলে দিই। আধা ঘন্টা দেখে সব নকশা বোঝানো যায়,
কিন্তু 10 দিন পর যখন সেই লোকটি আমাকে আবার দেখে, আমি জিজ্ঞেস করি, তোমার কাহিনী কোথায় পৌঁছেছে? আমি তো সব বলে দিয়েছিলাম। তখন সে বলে, আরে একটু এদিকে হয়ে গেল, একটু অধুরে হয়ে গেল। আমার শহরের বাইরের যত বন্ধু আছে তারা আমার সঙ্গে কথা বলে বলে তাদের মিডল ক্লাস ফাঁদ ভেঙে ফেলেছে, কিন্তু আমার নিজের গলির, আমার টাউনের যারা আছে তারা আমার সঙ্গে কথা বলেও তাদের মিডল ক্লাস ফাঁদ ভাঙতে পারছে না। কেন? কারণ তাদের মনে হয় তাদের পৃথিবীটা পুরোটা চালাতে হবে, সব জায়গায় সক্রিয় থাকতে হবে। তৃতীয় কারণ, বিয়ে। সবকেই একদিন বিয়ে করতে হবে। এই 4 লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রি আপনাদের বোকা বানিয়ে দিয়েছে। আপনি দামি বিয়ে করেন, শো অফ করেন, তারপর 10 বছরের ইএমআই দিতে দিতে আপনার কিছু করতে পারার অবস্থা থাকে না, কারণ আগে লোন শোধ করতে হবে। এরপর বোঝা যাবে কিভাবে মিডল ক্লাস থেকে বের হওয়া যায়। মানুষ 30-40 লক্ষ টাকার বিয়ে করে, 30 দিন পর ঝগড়া শুরু হয়ে যায়, দুই পরিবারই মুখ করে বসে থাকে। নববধূ পক্ষ বসে আছে, বর পক্ষ বসে আছে, মনে হচ্ছে বিয়ে ভেঙে যাবে নাকি টাকা খরচ হওয়ার কষ্ট বেশি। আপনি কি জানেন কি ভারতের সবচেয়ে সস্তায় বিয়ে টারা করেছেন? মুকেশ আম্বানিরা তাদের ছেলের বিবাহে তাদের দৃষ্টিকোণ থেকে ভাবুন, শুধু রিলায়েন্স কোম্পানির 5 দিনের আয়টাই বলতে গেলে সেখানে খরচ করা হয়েছে। এখানে সাধারণ ভারতীয় পরিবার পুরো বছরে যত আয় করে তার থেকেও বেশি তারা বিয়েতে খরচ করে। 1977 সালের কথা, দেশে তখন দারিদ্র ছিল। সরকার বিয়েতে অতিথি ডাকার লিমিট ঠিক করেছিল, 25টার বেশি ডাকা যাবে না। শো অফ নিষিদ্ধ ছিল, এমনকি খাবার কম হলে আইসক্রিম খেয়ে ফিরে যাও, বাড়িতে গিয়ে খাও, এই ধরনের নির্দেশ ছিল। কেউ যদি 200 অতিথি ডেকে দেয় তবে জরিমানা ভোগ করতে হতো, আইনত অপরাধ ছিল। পত্রিকায় লেখা থাকতো, তোলে বেশি মানুষ ডেকে আনবেন না। কিন্তু 91তে দেশ লিবারালাইজড হলো, বিদেশি কোম্পানি আসতে লাগলো, সফলতা, টাকা, ফ্যাক্টরি, কোম্পানি, এই সব ধারণা ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে শো অফের দুনিয়া শুরু হয়ে গেল, আর সবচেয়ে বড় প্রভাব পড়ল সিনেমার। বলিউড তো শুরু থেকেই মিডল ক্লাস মানুষদের বানাচ্ছে, আজও বানাচ্ছে। কেউ গুটকা বেচছে, কেউ সাট্টা বেচছে, এবং গানের মাধ্যমে আর বলিউডি বিয়ের মাধ্যমে আমাদের ওপর গভীর প্রভাব পড়েছে। দিলওয়ালে দুলহানিয়া লে যাবে টাইপ মুভি আমাদের চিন্তাভাবনা বদলে দিয়েছে, ফলে বিয়ে ধীরে ধীরে আরও দামি হতে লাগলো। আজ 2022 সালে ভারতে গড় একটি বিয়েতে খরচ হয় প্রায় 25 লক্ষ টাকা। শুনুন, 25 লক্ষ টাকা। আর মাত্র 2 বছরের মধ্যে 2024-এ এই গড় বিয়ের খরচ দাঁড়িয়ে গেছে 36 লক্ষে। এখন যাদের টাকা আছে তারা করুক, কিন্তু বাকিরা চাপের মুখে লোন নিচ্ছে। 20,000 টাকা কামানো লোক, সে কি পারবে 15,000 টাকার ইএমআই শোধ করতে? ফলে 20 লক্ষ টাকা লোন শোধ করতে তার 10 বছর কেটে যাবে। বিয়ের পরে সেরা মুহূর্তগুলো সে লোন শোধ করতে দিয়ে দিচ্ছে। স্ত্রীর সাথে যে সুন্দর সময় কাটানোর কথা ছিল সেটা কাটছে টেনশনে। স্কুল সিস্টেমে যতটা ক্ষতি হয়নি তার থেকেও বেশি ক্ষতি হচ্ছে বিয়ের পরে 10 বছরে। এখন সবাই চায় ইনস্টাগ্রামেবল বিয়ে। এখন এই ইনস্টাগ্রামেবল বিয়ে কি? 10,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লাগে শুধু ফটোশ্যুটে। প্রপার ফটোগ্রাফি হয়, সেটা ইন্টারনেটে দেখানো হয়। এখন এই শো অফের ট্যাক্স শুধু গলির মধ্যে দেওয়া হবে না, সারা দুনিয়াকে দেখানোর জন্য দিতে হবে। ভারতে প্রতি বছর কত বিয়ে হয় জানেন? আমি যখন রিসার্চ করলাম আমারই অবিশ্বাস হলো। কিন্তু হ্যাঁ, প্রতি বছর 1 কোটি বিয়ে হয়। শুনছেন তো, 1 কোটি। কিন্তু 36 লক্ষ টাকার বিয়ে করার ক্ষমতা কজনের আছে? ভারতে মাত্র 1% মানুষ আছে যারা বছরে 25 বা তার বেশি আয় করে। আমি তো বলবো যারা বছরে একেবারে 25 বা 30 লক্ষ আয় করে তারাও 36 লক্ষ টাকার বিয়ে সামলাতে পারবে না। অনুষ্কা শর্মার নেটওয়ার্ক 255 কোটি টাকা, তার স্বামী বিরাট কোহলির নেটওয়ার্ক 1000 কোটি টাকা। বিরাট কোহলি শুধু একটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য 12 কোটি টাকা চার্জ করে। তারপরেও অনুষ্কা তার বিয়েতে মাত্র 7 লক্ষ টাকার লেহেঙ্গা পরেছিলেন। এখন সেই লেহেঙ্গার এত ডিমান্ড হয়ে গেল যে প্রতিটি কনে তার ফার্স্ট কপি পড়তে চায়, যেটার দাম কমপক্ষে 80,000 টাকা। যদি অনুষ্কা 7 লক্ষ খরচ করেন আর কোনো মিডল ক্লাস কনে তার ফার্স্ট কপি 80,000 টাকায় কেনেন, তবুও আয় ব্যয়ের অনুপাতে অনুষ্কা অনেক সস্তায় কিনেছেন। আসলে সেই লেহেঙ্গায় বিশেষ কিছু নেই, এটা দামি শুধু এই কারণে যে অনুষ্কা নিজের বিয়েতে সেটা পরেছিলেন। ওয়েডিং ইন্ডাস্ট্রি খুব ভালো করেই জানে মানুষকে কিভাবে বোকা বানাতে হয়, কোথায় তারা টাকা ওড়াবে। এইভাবেই 4 লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। এমনকি অনেক পরিষেবা আছে যার সাধারণ দাম আলাদা, কিন্তু যদি সেটা বিয়ের জন্য নেন তবে তার দাম দ্বিগুণ হয়ে যায়। এখন এর সমাধান কি? সমাধান তিতা হলো সত্যি, সবাই মানবে না। আমি মনে করি বিয়েতে খরচ সর্বোচ্চ 4 থেকে 6 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। সবচেয়ে কাছের মানুষদের ডাকুন, আপনার রীতিনীতি ফলো করুন,
তারপর বরকনের বাবা মা বাকিটা টাকা তাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য কাজে লাগান। বাচ্চার অ্যাকাউন্টে টাকা জমা করে দিন এবং তাকে বলুন, দেখো তুমি যদি 1 বছর ভালোভাবে কাটাও, তোমার প্রথম জন্মদিনে আমরা তোমাকে এত টাকা দেব, দ্বিতীয় জন্মদিনে আমরা তোমাকে আরও 2 লাখ টাকা দেব বোনাস হিসাবে। এভাবে একটা রিওয়ার্ড সিস্টেম তৈরি হবে। তুমি তাকে বোঝাতে পারবে যে যদি সে ভালোভাবে থাকে তাহলে পুরস্কার হিসাবে তাকে একটা গাড়ি দেওয়া হবে। একটা গাড়ি কিনে দাও। সবশেষে চতুর্থ কারণ হলো শখ। আগে মানুষ বলতো যত বড় চাদর আছে ততটাই পা মেলানো উচিত। তারপর কিছু স্মার্ট মানুষ এলো আর বলল চাদরটা বড় করো, মানে হলো নিজের সামর্থ্য বাড়াও। কিন্তু আসল কথা ছিল চাদর বড় করার, চাদরকে ইএমআইতে নামানোর নয়। আপনি জানেন কি গত বছর ভারতীয়রা কত লোন নিয়েছে? $172 বিলিয়ন। 1 বিলিয়ন মানে প্রায় 8,500 কোটি টাকা। তাহলে 172 বিলিয়ন মানে প্রায় 15 লাখ কোটি টাকা। মাত্র 11 মাসে আমরা ব্যাংক থেকে এই টাকা ধার করেছি। আর এই টাকা দিয়ে কি কেনা হয়েছে সেটা আমরা সবাই জানি। 2017 সালে ভারতে 30 লাখ আইফোন বিক্রি হয়েছিল। মাত্র কিছু বছরের মধ্যে 2022 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,20 লাখ আইফোন। জানেন এর মধ্যে কতগুলো আইফোন লোনে কেনা হয়েছিল? 84 লাখ। মানে 70% লোক ইএমআইতে কিনেছে। অর্থাৎ যারা আসলে এগুলো কেনার সামর্থ্য রাখে না তারাই ধার করে কিনছে। এছাড়াও 27% লোক ভ্রমণের জন্য লোন নিচ্ছে। কিন্তু যদি আপনি ভ্রমণ খরচ সামলাতে না পারেন তাহলে আগে ঘরে বসে টাকা উপার্জন করুন না। আপনার কি মনে হয় না যে আজকাল লোন ইন্ডাস্ট্রির যেমন ইনস্ট্যান্ট লোন আর পার্সোনাল লোন এদের ফোন কল খুব বেশি আসছে? বাজাজ ফাইন্যান্স যারা ঋণ দেয় তাদের ব্যবসা আকাশছোঁয়া বৃদ্ধি পাচ্ছে। আজকাল সেটা এক ধরনের জ্যাকপট হয়ে গেছে। যে কোনো গ্রাফ দেখুন, সব ঋণদাতা সংস্থা আজকাল তীব্রভাবে বেড়ে উঠছে। এমনকি আপনার শহরেও এখন অনানুষ্ঠানিকভাবে ঋণ দেওয়ার লোক প্রচুর পাওয়া যাবে। 10 বছর আগের কথা ভাবুন, তখন আমার কাছে 1 লাখ টাকা ছিল বিশাল অঙ্ক। কলেজের 400 টাকার ফিও অনেক বেশি মনে হতো। কিন্তু আজ আমরা 80,000 থেকে 1 লাখ টাকা দামের ফোন কিনি আর 2 বছরের মধ্যে সেটা ফেলে দিই যেন সেটা আবর্জনা। চলুন 2019 সালের কথাই ধরি। যখন আমি প্রথম গাড়ি কিনেছিলাম সেটা ক্যাশ দিয়ে কিনেছিলাম। তখনও গাড়ি কেনা একটা বড় বিষয় ছিল। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে গাড়ি কেনা খুবই সাধারণ হয়ে গেছে। এমনও নয় যে মানুষ শুধু প্রয়োজন মেটাতে গাড়ি কিনছে। মানুষ আজকাল এসইউভি গাড়ি কিনছে যার দাম 20 থেকে 30 লাখ টাকা। আজকের দিনে ভারতের 43% গাড়ির বাজার এসইউভি দখল করে আছে। প্রতি বছর প্রায় 2,50 লাখ গাড়ি ভারতে বিক্রি হয়। এর মধ্যে 80% গাড়ি ফাইন্যান্স করা হয়। এই ফাইন্যান্স কেমন? গড়ে 90% টাকা ফাইন্যান্স হয়। মানে কোনো গাড়ির দাম যদি 10 লাখ হয়, মানে দাঁড়াচ্ছে যদি গাড়ির দাম 10 লাখ হয় তার মধ্যে 9 লাখ টাকা ফাইন্যান্স হচ্ছে। দেখুন, গাড়ি কেনা এক ধরনের আনন্দ, একরকম খুশির বিষয়, এটা আমরা মানি। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন রিপোর্ট বের হয় 2019 সালে যত গাড়ি বিক্রি হয়েছিল তার মধ্যে মাত্র 3.5% গাড়িতে সানরুফ ছিল। ঠিক আছে, কিন্তু 2023 সালে এসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট গাড়ির মধ্যে 26% গাড়িতেই সানরুফ থাকে। এখন সমস্যা কোথায়? সমস্যা হলো যে 100 গাড়ির মধ্যে 26টা গাড়ি সানরুফওয়ালা কেনা হচ্ছে, সেখানে আসল ইস্যু হলো ফর্ড কোম্পানির রিপোর্টে বলা হয়েছে যে ঠান্ডা দেশগুলো যেখানে সূর্যালোক কম পাওয়া যায় সেই দেশের মানুষ সানরুফওয়ালা গাড়ি কিনছে। যেমন নরওয়েতে 15% মানুষ, ফ্রান্সে 11%, জার্মানিতে 10% মানুষ সানরুফওয়ালা গাড়ি নেয়। কিন্তু গরম দেশগুলোতে যেখানে রোদ বেশি পড়ে মানুষ সানরুফওয়ালা গাড়ি কম কিনতে চায়। যেমন স্পেনে মাত্র 5%, ইটালিতে 3%, গ্রিসে 2%। আমাদের দেশে এদের থেকে অনেক বেশি গরম পড়ে, তবুও শুধুমাত্র ভারতে 26% গাড়ি সানরুফওয়ালা কেনা হচ্ছে। এটা প্রমাণ করে যে মানুষ এমন কিছুর জন্য ইএমআই দিচ্ছে যার আসলে তার কোনো প্র্যাকটিক্যাল ব্যবহারই নেই। অবশ্য সমস্যা নেই যদি আপনার কাছে অনেক টাকা থাকে। আপনি যদি সহজেই ইএমআই দিতে পারেন তাহলে কিনুন না ফরচুনার, ভারতের সবচেয়ে জনপ্রিয় গাড়ি। প্রতি বছর প্রায় 1000 জন মানুষ ফরচুনার কেনে। আপনার যদি টাকা থাকে নিন। এর দাম 22 লাখ থেকে শুরু হয় আর 40 লাখ পর্যন্ত যায়। এর মধ্যে 18 লাখ টাকা আপনি সরকারকে ট্যাক্স দেন। 40 লাখ টাকায় টয়োটা কোম্পানি যারা ফরচুনার বানায় তারা মাত্র 40,000 টাকা লাভ করে। তাহলে ভাবুন, 18 লাখ ট্যাক্স দিয়ে 40 লাখ দিয়ে আপনি আসলে 22 লাখ দামের গাড়ি কিনছেন, তাও আবার লোনে। এখনো পর্যন্ত আমি সুদের কথা বলিনি। আমি এখানে আঙ্কেল হয়ে বলছি না যে টাকা খরচ করবেন না,
চাদর বড় করুন, অর্থাৎ সামর্থ্য বাড়ান, কিন্তু চাদরকে ইএমআইতে আনবেন না আর পরে কাঁদবেন না। বিয়ে, পড়াশোনা, ফোন, গাড়ি সব কিছু লোনে কেনার কারণে মধ্যবিত্ত পরিবারগুলো মিডল ক্লাস ট্র্যাপে আটকে যাচ্ছে। কিন্তু যেসব ইন্ডাস্ট্রি মানুষকে লোনে ফাঁসিয়ে রাখছে, সেই ইন্ডাস্ট্রিগুলো ক্রমেই উপরে উঠছে। বিয়ে ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রি, গাড়ি ইন্ডাস্ট্রি, ফোন ইন্ডাস্ট্রি সবগুলোই বাড়ছে। এন্টারটেনমেন্টের অপশন বেড়ে গেছে প্রচুর। ক্রেডিট কার্ড আজকে খুব সাধারণ বিষয়। নো কস্ট ইএমআই এর নামে আমরা এমন প্রোডাক্ট কিনছি যেগুলোর আসলে আমাদের কোনো প্রয়োজনই নেই। নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আছে, বাই নাও। এটা দেখুন, যেভাবে আমরা বলিউডের বাজে সিনেমা দেখে 100-200 কোটি টাকা বক্স অফিসে দিয়ে আসি, এই ডকুমেন্টারিটা দেখে আপনার চোখ খুলে যাবে। এতে দেখানো হয়েছে কিভাবে প্রোডাক্টের মেয়াদ সীমিত করে দেওয়া হয়, কিভাবে মোবাইল ফোন পড়ে গিয়ে ধীরে চলতে শুরু করে, কিভাবে ইচ্ছাকৃতভাবে সেটিংস করা হয় যেন সেটা নষ্ট হয়ে যায় আর আপনি নতুন কিনতে বাধ্য হন। সমাধান একটাই, সহজ। আপনি কোনো জিনিস দুবার কিনতে পারবেন কিনা সেটা ভেবে তবেই কিনুন। ইএমআই এড়িয়ে চলুন, আর যদি ইএমআই নিতেই হয় তাহলে এমন ইএমআই নেন যা খুব সহজে আপনি পরিশোধ করতে পারবেন। যে প্রোডাক্ট কিনছেন তার বিষয়ে জ্ঞান থাকা জরুরি। শুধু দামি বলেই সেটা ভালো হবে এমন নয়। প্রোডাক্ট সম্পর্কে সঠিক রিসার্চ করুন, বুঝে কিনুন, যেন মনে হয় হ্যাঁ আমি বোকা হইনি। স্মার্ট ডিসিশন নিন। যদি এই ভিডিও দেখে আপনার মনে হয় যে এই লোকটা আমাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড করছে, তাহলে জেনে রাখুন আজকের ভিডিও ছিল টাকা নিয়ে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের সকলের জন্য শুভকামনা।